আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমার আজকের ভিডিওতে যারা থাকবে তার মধ্যে হচ্ছে মিম, তিশার মা, তানজিলা, সাকিব। এই কয়জনকে নিয়ে আমি আজকে কিছু কথা বলব এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব, যেগুলো বলার পর আপনাদের কাছে মনে হবে যে আসলেই এই কথাগুলো জানার ছিল বা জানার দরকার ছিল। বিশেষ করে আমি মিমের বিষয়টা হাইলাইটিং ইস্যু মনে করি। মিমকে আমি এই কারণে হাইলাইটিং ইস্যু হিসেবে রাখছি, আপনারা যদি মিমের ধারাভাষ্য শোনেন, মিম গতকাল যে ভিডিওটা দিয়েছে, মানে আজ বলা যেতে পারে সর্বশেষ ভিডিও, সেখানে মিম বলেছে সে আবদিয়াকে এখন স্কুলে দিচ্ছে না, কারণ আপনারা সেটা প্রশ্ন করছেন যে বাচ্চাকে এখন স্কুলে দিচ্ছ না কেন। তো উত্তরে সে বলেছে আবদিয়ার বয়স 5 বছর হলে তারপর সে তাকে স্কুলে দিবে, এখন তাকে স্কুলে দেওয়ার মতো বয়স আবদিয়ার এখনো হয়নি। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু চলে আসে মিমের এই উত্তরের পর, সেটা আমি আজকে ক্ল্যারিফাই করব। দেন আমি গতকাল কয়েকটা প্রবাদ বাক্য বলেছিলাম, ইট মারলে পাটকেল খেতে হয় বা এই টাইপের অনেক কিছু, সেটা আজকে তিশার মায়ের জন্য বলব। তিশার মা কিন্তু এখন প্রতিনিয়ত কান্না করছে এবং প্রতি রাতে ঠিক মতো বালিশে মাথা দিয়ে রাত হলেও ঘুমাতে পারে না। তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু কেন? মানুষের হক মেরে খেলে প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ নিতে লেগে পড়ে। এটার জলজন্ত উদাহরণ তিশা, সাবিনা, মিমের মা। সেই জিনিসটা আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। অন্যদিকে তানজিলা সাকিবের যে বিষয়টা চলে আসে, তানজিলার কথা বলবো এটা যে প্রথমত সে তোর কোনো রান্নাবান্নাই করে না, কিন্তু প্রতিনিয়ত সে তার শাশুড়িকে যে কোনো কাজে ছবক দিতে থাকে, না এটা ঠিকমতো হয়নি, ওটা হয়নি, এরকম। আর অন্যদিকে সাকিব কী করে? সাকিব তানজিলা যা বলে তার গোলামি করতে থাকে, পা চাটতে থাকে, পা চাটা কুকুর। সাকিব হচ্ছে পা চাটা কুকুর। আর সাকিব কি করেছে? সাকিব কলিজা এনেছে, গরুর কলিজা। তো এই কলিজাটা সাকিবের মা রান্না করতে গিয়েছিল, সেটা নিয়ে সাকিব কিছু নোংরামি করেছে, সেই বিষয়টা আমি তুলে ধরবো। তো দর্শক, আমার আজকের ভিডিওটা অ্যাট এ টাইম অনেকগুলো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো। যদি আপনাদের কাছে এগুলো জানার জন্য প্রয়োজনীয় মনে হয়, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওটা শুরু করবো আজকে মিমকে দিয়ে। আগে মিমকিতে করবো এই কারণে, মিমকে নিয়ে বলার অনেক কিছু আছে। প্রথমত আমরা যদি মিমের লাইফ স্টাইলটা একটু দেখি, খেয়াল করে দেখুন তো, যখন থেকে সে সানির সাথে সংসার ভেঙেছে তারপর থেকে মিম কিন্তু আরও উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কোনো জায়গায় ঠিকঠাক মতো স্টেবল নেই, অর্থাৎ একটা জায়গাতে সে যে বসে দীর্ঘকাল থাকবে এমনটা কিন্তু মিম এখন পর্যন্ত করেনি। সে বিভিন্ন জায়গাতে আপ ডাউন করছে, কখনো বিক্রমপুর যায়, কখনো সে তার বাবার বাড়ি থেকে একটা ঘর উঠিয়ে ফেলে, আবার সেই ঘর ফেলে দিয়ে সে ঢাকা চলে আসে, পরে আবার বিক্রমপুর যায়, আবার বিয়ে করে। মিমের লাইফ এভাবেই যাচ্ছে। 6 মাসে ঠিকমতো এক জায়গাতে ঠিকমতো থাকতে পারে না, স্টে করতে পারে না, দৌড়ের উপর আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, মিমের প্রথম কথা, সে বিক্রমপুর উঠল, উঠার পরে সে পদ্মাচরে চলে গেল, গিয়ে দেখবেন ছনের ঘর উঠিয়েছে, টিনের ঘর, তারপরে সেখানে 1 লাখ টাকার টেবিল বানালো। ঠিক আছে, এরকম যত রকম টাকা নষ্ট করা যায়, অপচয় করা যায়, মানে মিম এরকম একটা মেয়ে বা মহিলা, তার যখন যেটা মন চায় তখনই সে সেটা করে। সে একটুকু চিন্তা করে না কত টাকা নষ্ট হচ্ছে এটার পেছনে। সে তার শখ আহ্লাদকে বেশি প্রায়োরিটি দেয়, তার মেয়েকে না। তো মিম ছনের ঘর উঠালো, ওখানে গেল, পরের বার সে ঢাকা মুভ করলো। প্রতিবার সে কী বলে যে আমার মেয়ের ভালো ভবিষ্যতের জন্য আমি এখান থেকে এটা করছি। প্রত্যেকবার সে আবদিয়াকে একটা অস্ত্র বানায়, ধারালো অস্ত্র বানায়, এবং আপনারা সেটা বিশ্বাস করেন। মিম বলেছিল, খেয়াল করে দেখবেন, যে গ্রামে আমার মেয়ের ভালো কোনো ভবিষ্যৎ নেই, কোনো ভালো স্কুল নেই, লেখাপড়া হবে না, আমি ঢাকাতে যাব, ঢাকাতে মেয়ের ভালো ভবিষ্যৎ আছে, সেখানে আমি একটা কিন্ডার গার্ডেনে আমার মেয়েকে ভর্তি করিয়ে দিব, সেখানে আমার মেয়ে অনেক ভালো থাকবে। তো ঢাকাতে মুভ করলো, আবার ঢাকাতে এসে পরে ঢাকাতে অন্য গল্প বলছে, এখানে আমার মেয়ে কোনো খেলার সঙ্গী পায় না, মেয়েকে নিয়ে আমি থাকতে পারছি না, মেয়ের ভালো নেই, বলে আমি গ্রামে যাব। ওখানে মেয়েকে নিয়ে অস্ত্র বানালো।
মানে প্রতিনিয়ত মিম যে কাজগুলোই করে, যে পদক্ষেপটাই নেয়, সে ওইখানে আবদিয়াকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে, যে আবদিয়ার কারণে এটা করছে, বাট আলটিমেটলি আবদিয়ার কিন্তু কোনো ভবিষ্যৎ হচ্ছে না। খেয়াল করে দেখবেন, মিম যখন ঢাকতে এসেছিল সে কিন্তু তার নিজের মতো করে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিল, বাবুর সাথে থাকা, বাবুর সাথে ঘোরা, কিন্তু আবদিয়ার কোনো স্কুলে ভর্তি করা, লেখাপড়া কিছুই কিন্তু মিম করেনি, কিন্তু অজুহাত দিয়েছিল সে আবদিয়ার জন্য এগুলো করছে। তো সর্বশেষ মিম তার চ্যানেলে আজ যে ভিডিওটা দিয়েছে, সেখানে মিম বলেছে আবদিয়ার 5 বছর না হওয়া পর্যন্ত তাকে আমি স্কুলে কীভাবে দিব, সে তো ছোটো, তার 5 বছর হোক তারপরে আমি তাকে স্কুলে দিব। তাহলে ভাই আমার প্রশ্ন তো একটাই, আপনি যেবার পদ্মা চর থেকে ঢাকাতে শিফট হলেন তখন কেন এটা বললেন, আমার মেয়ের ভালো ভবিষ্যৎ নেই, আমার মেয়ের ভালো ভবিষ্যতের জন্য আমি ঢাকাতে মুভ করব, সেখানে ভালো কিন্ডার গার্ডেনে ভর্তি করিয়ে দিব, লেখাপড়া করাবো, এগুলো বলে আপনি কেন ঢাকাতে মুভ করেছিলেন আপনার মেয়েকে হাতিয়ার বানিয়ে? অথচ আপনি কিন্তু সেবার এগুলো কোনো কাজই করেননি, আর এখন বলছেন আসল কথা যে 5 বছর না হলে আপনি আপনার মেয়েকে স্কুলে ভর্তি করাবেন না, এবং এটা তো বাস্তব, 5 বছর আগে ভর্তি করাই কীভাবে? তার মানে আপনি এর আগে যে কাজগুলো করেছিলেন সবগুলো ছিল ভাওতাবাজি, দর্শকদের সাথে ধোঁকাবাজি করেছেন, ধান্দালি করেছেন, মিথ্যাচার করেছেন। আসল কথা কি দর্শক, মিমের আবদিয়া কিন্তু কোনো যায় আসে না, সে প্রতিনিয়ত এক একটা অজুহাত তৈরি করে, যে কোন অজুহাত তৈরি করে এইবার আমি পার পেতে পারবো। মানে আবদিয়ার প্রতি তার কোনো নজরদারি নেই, আবদিয়ার লেখাপড়া বলেন, খাওয়া দাওয়া বলেন, কোনো কিছুর প্রতি মিমের কোনো নজরদারি নেই, সে জাস্ট আপনাদেরকে ঘোরাচ্ছে, এটা করে ঘোরাচ্ছে, ঠিক আছে? ঠিক একইভাবে এই যে দেখুন এখন কি করলো, আবদিয়ার 5 বছরের জন্য অপেক্ষা করবে, 5 বছর হবে তারপর স্কুল, 5 বছর হলে দেখবেন আবার নতুন কোনো গল্প বের হতে পারে, সেটা আমি আর জানি না, সেটা নতুন কি গল্প বের করবে, বাট আসলে আবদিয়ার কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, আবদিয়া ছোট দর্শক, তাকে এখন স্কুলে দেওয়া যাবে না, কিন্তু ভাই হাতে খড়িতে দেওয়া যেতে পারে। এই বছর বাচ্চাদেরকে 1 2 3 4 5 ABCD এগুলো তো বাচ্চাদেরকে মা বাবারা শেখায়, কিন্তু সেটাও শেখাচ্ছে না, তাহলে 5 বছর অপেক্ষা করতে হবে না, এই হাতে খড়ি তো ঘরে বসে দেওয়া যায়, সেটা কিন্তু মিম করছে না, ঠিক আছে? সো আলটিমেট যেটা আমি আপনাদেরকে বলছি, মিম প্রতিনিয়ত খালি আবদিয়াকে নিয়ে অজুহাত দেয়, প্রতিনিয়ত আবদিয়াকে নিয়ে এক একটা অস্ত্র বানায়, আসলে আবদিয়াকে নিয়ে সে কোনো চিন্তাভাবনাই করে না, আবদিয়াকে নিয়ে কোনো মানে কোনো রকম চাওয়া পাওয়াই আসলে নেই। আবদিয়া যে একটা মেয়ে তার আছে, এটাও মিম আসলে খেয়াল করে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বললাম। মিম এখন বলছে সে 5 বছর পর আবদিয়াকে স্কুলে দিবে, তাহলে এর আগের বছরগুলোতে যে মিম 3 বছরের মাথায় বললো আমি আমার মেয়ের ভালো ভবিষ্যতের জন্য মানে ঢাকায় যাচ্ছি, স্কুলে ভর্তি করাবো, এই যে গল্পগুলো মেরেছিল সেগুলো তাহলে কেন দিয়েছিল, আমার প্রশ্ন এখানেই। সেই সময় কেন তাহলে এই কথাগুলো বলেছিল? যদি সে 5 বছর পরে তার মেয়েকে স্কুলে ভর্তি করায় তাহলে সে গ্রামেই থাকতো 5 বছর পর্যন্ত, তারপরে ঢাকাতে শিফট হতো। আসল কথা কি, ওই যে বাবুর সাথে ফষ্টি নষ্টি করতে হবে, পুরুষ ধরতে হবে, বলেছিল না কোনো এক সময় কোনো একজন মানুষ। মিম এমন একটা মেয়ে, সে কোনো একটা সিঙ্গেল রাত একটা পুরুষ ছাড়া কাটায়নি, কোনো পুরুষ ছাড়া তার কোনো রাত কাটে না। কোনো একজন মানুষ কোনো এক সময় কথাটা বলেছিল, এবং সেটার প্রমাণ কিন্তু আমরা এখন সময়ের সাথে সাথে সবাই পাচ্ছি। আশা করি এই কথাটা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পেরেছি। যাই হোক, এখন আসে মিম, তিশা, সাবিনার মায়ের কথায়। প্রতিনিয়ত ওই মহিলার এখন কাঁদে, এবং কাদাটাই স্বাভাবিক। প্রকৃতির রিভেঞ্জ বলে একটা কথা আছে, প্রকৃতির প্রতিশোধ। দেখুন, এখন পদ্মার পাড়ে প্রচুর পরিমাণে নদী ভাঙন হচ্ছে, নদী ভেঙে প্রচুর পরিমাণ বাড়ি ঘর, দালান কোঠা চোখের পলকে বিলীন হয়ে যাচ্ছে, নদীর বুকে হারিয়ে যাচ্ছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, তিশাদের বাড়ি নদীর পাড় থেকে ঠিক এতটুকু দূরে, যদি একটা বাচ্চা মানুষ একটা শ্বাস আটকে দৌড় দেয়, সে নদীর পাড়ে চলে আসবে, এতটা কাছে। আর যে হারে নদীর পাড় ভাঙন ধরেছে, এবার না হোক আগামী বছরের মধ্যে কুকুরদের বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, অর্থাৎ নদী খেয়ে ফেলবে। তো এই চিন্তা করে তিশার মা কিন্তু এখন প্রতিনিয়ত ঘুমাতে পারে না, কষ্টে থাকে, চিন্তায় থাকে, উদ্বেগ নিয়ে থাকে, যে কবে আমাদের টান বিলীন হয়ে যায়, কবে আমরা না নদীর তলে তলিয়ে যাই। কোনো রাত শান্তিতে ঘুমাতে পারে না। আসলে ঘুমাবে কীভাবে বলুন? তারা যে জমিটাকে দখল করেছিল সেটা কিন্তু বেদখল করেছিল, তাদের জমি ছিল না, সেটা বাবুদের জমি ছিল, আর অন্যান্য মানুষের জমি ছিল। তারা প্রভাব বিস্তার করে, প্রভাব খাটিয়ে, টাকার জোর দিয়ে তারা ওই জমিগুলোকে বেদখল করেছিল, এবং যেহেতু বেদখল করেছিল তাদের ক্ষমতা দিয়ে তারা করেছিল। আর প্রকৃতি তার ক্ষমতা দেখাচ্ছে, হ্যাঁ ভাই তোমরা বেদখল করতে পারো, কিন্তু তোমাদের বেদখল করা জমি আমরা প্রকৃতি যখন আছি সেটা তোমাদেরকে ভোগ করতে দিব না। তারা হয়তো মানুষকে ঠকিয়ে
জমি ঠিকই দখল করেছিল, ভেবেছিল এই তো নিজেরা বাড়ি করলাম, জমি করলাম, জিতে গেলাম। কিন্তু কে জানতো নিয়তি কি লিখে রেখেছে। প্রকৃতির হাতে যে এত বড় ক্ষমতা আছে, আল্লাহ যখন আছে তখন কোনো মানুষ কোনো মানুষকে ঠকিয়ে একবেলা টিকতে পারবে না। এটা তার নমুনা। তারা মানুষকে ঠকিয়েছে, আল্লাহ এখন তাদেরকে ঠকানোর সেই শাস্তি দিচ্ছে। আজ হোক, কাল হোক, পরশু হোক। তিশাদের বাড়ি নদীতে তলাবেই, নদী ভাঙ্গনের কারণে তাদের বাড়ি নদীতে তলাবেই, এটা কনফার্ম। কারণ তাদের বাড়ি এমন একটা দূরত্বে আছে, অনতিবিলম্বে আমরা সবাই শুনবো তিশাদের বাড়িও নদীতে বিলীন হয়ে গেছে। সেই দিন বেশি দূরে নয়, আজ হোক না হয় আগামী বছর হোক, ঠিক আছে? কারণ এই বছর তো বর্ষা এখনো শেষ হয়নি, সামনে আবারও বর্ষা হবে আর 1 বছর পর। সেই বর্ষাতেও হোক, সে অন্য কোনো বর্ষায় কিন্তু বিলীন হবে, আজ হোক আর কাল হোক। তো এই কারণে তিশার মা এখন প্রতিনিয়ত কান্না করে যে কী হবে তাদের। সো এটা হওয়ারই কথা ছিল দর্শক। নেক্সট যে বিষয়টা বলবো, প্রচুর লতি নিয়ে তানজিলার কথা বলবো। প্রথমত দর্শক, তানজিলা তো কোনো বেলা রান্নাই করে না, ঠিক আছে? তো তানজিলার শাশুড়ি রান্না করেছে প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ, ঠিক আছে? তো রান্না করা শেষ, রান্না করেছে, বাটিতে উঠিয়ে রেখেছে। তো তানজিলা সে বাড়ি রেখে নিয়ে সাকিবের কাছে এসেছে, বলে দেখো কচুর লতিটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজার তরকারি, কিন্তু কি জানো ঠিক মতো কষানো হয়নি, আর একটু জাল দিলে ভালো হতো। এটা ক্যামেরার সামনে প্রথমত মহিলা রান্নাই করে না তানজিলা, আবার সে তার শাশুড়ি রান্নার দোষ ধরছে। পরে সাকিব কি করলো, সাথে সাথে বলছে তাহলে যাও আমাকে জাল করতে বলো। মানে চিন্তা করেন, তানজিলা দোষ বললো রান্নার, সাকিব সাথে সাথে তার মাকে বলে হ্যাঁ জাল দাও। পরে তানজিলার শাশুড়ি প্রচুর লতির তরকারিটা ধরে বলে এটা পানি না, এটা তেল তো জাল দেওয়ার কিছু নেই। তখন সাকিব বলছে ও তেল? তানজিলা বলে কই দেখি তো, বলে হ্যাঁ তেল। তো এরপর আর জাল দেয়নি। মানে চিন্তা করুন তানজিলা কত দূরে নিমক হারাম। একে তো খায় শাশুড়িরটা, আবার সে রান্নার দোষ ধরছে। প্রথমত সে রান্নাই করে না, রান্না তো করে না, আবার রান্নার দোষ ধরে, আবার সাকিবের কাছে বিচার দিচ্ছে। সেই সাকিব আবার তার মাকে ঝাড়ি দিয়ে বলছে এখনই জাল দাও। আসলে জাল দেওয়ার কিছুই ছিল না, রান্নার প্রপারভাবেই হয়েছিল। কিন্তু ওই যে তানজিলা বলেছে, মানে সাকিব পা চাটা কুকুর বলে না, পা চাটা কুকুর, মহিলা চাটা কুকুর। সাকিব হচ্ছে মহিলা চাটা কুকুর, তানজিলাকে সবসময় শৌচ কাজ করে দেয়, ছুঁচে দেয়। এই ছিল সাকিবের অভ্যাস, ঠিক আছে? সাকিব হচ্ছে মানে কি বলবো এটাকে, চাটা কুকুর। তানজিলা পুরোপুরিভাবে চাটা কুকুর, এবং ভবিষ্যতে চাটতে তার জীবন শেষ হবে। সাকিব যে কতটা অভদ্র ছেলে আপনারা অ্যাটলিস্ট আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন, এখন বুঝতে পারছেন হারে যেই সাকিবের কথা আমি আরও 1 বছর ধরে বলে আসছি। এখন সাকিবের আসল নমুনা আমি আশা করি আপনারা সময়ের সাথে সাথে বুঝতে পারছেন, যে সাকিবের কথা আমি এত বছর ধরে বলে এসেছি কত দূরের একটা বেহায়া ছেলে, নির্লজ্জ ছেলে এবং কুলাঙ্গার একটা সন্তান আর কি। তো এটা ছিল কচুরলতির ঘটনা। নেক্সট যে বিষয়টা আসে সেটা হচ্ছে দর্শক গরুর কলিজা নিয়ে। তানজিলা গরুর কলিজা পছন্দ করে, তানজিলা সব খাবারই পছন্দ করে। যাই হোক, তো সাকিব বাজার থেকে গরুর কলিজা এনেছে। তো সেই গরুর কলিজাটা সে তার মাকে রান্না করতে দিয়েছে। এখন আসলে বাসাতে তো অনেকগুলো মেম্বার, দর্শক প্রায় 5-6 জন মেম্বার। তো সাকিবের মা আসলে পুরো কলিজাটাই ভিজে, কারণ গরুর কলিজা আপনারা সবাই জানেন মানে হয় অনেক বড় কাঁচা অবস্থায়, কিন্তু রান্না করার পর কিন্তু খুব অল্প হয়ে যায়। এটা যারা রান্না করেছেন সবাই জানি আমরা এটা। তো সাকিবের মা পুরো গরুর কলিজাটাকে রান্না করার জন্য পরিষ্কার করেছে, ধুয়েছে, সিদ্ধ করেছে, রান্না করবে। তো সাকিব এটা দেখেছে, সাথে সাথে ধুসাই সবগুলো ভিজিয়েছো কেন, সব রান্না করছো কেন, এত রান্না করা কী হলো? তো সাকিবের মা জায়গাটা বোল্ড, সে তখন আসলে কিছু বলেনি। সে ভেবেছিল হয়তো গরুর কলিজা সাকিব সবার জন্য এনেছে, হয়তো সাকিব, তানজিলা, তাদের বাবা মা সবাই একসাথে খাবে। কিন্তু যখন এই কথা বলেছে তখন সাকিবের মায়ের বুঝতে বাদ থাকলো না যে কলিজা শুধুমাত্র তানজিলার জন্য আনা হয়েছে, মানে প্রতিদিন অল্প অল্প করে বের করবে আর তানজিলাকে রান্না করে দিতে হবে, এই জন্য গরুর কলিজা আনা হয়েছে, সবার জন্য আনা হয়নি। তো তখন তানজিলার শাশুড়ি সাথে সাথে সাকিবকে বলে না এটা আবার সিদ্ধ করেছে তো সমস্যা নেই, এইভাবে ফ্রিজে রেখে দেওয়া যাবে। তো এইভাবে পরবর্তীতে আবার ফ্রিজে রেখে দিয়েছে সিদ্ধ করা অবস্থাতে, সে আর রান্না করেনি। তো দেখুন গরুর কলিজা 1 কেজির কতই বা টাকা হবে, কিন্তু সাকিব বা তানজিলা তাদের এতটুকু মন মানসিকতা নেই যে আচ্ছা আমরা এই বেলা
সবাই একসাথে বসে গরুর কলিজা খাই। মহিলাকে দিয়ে গাদা খাটনি খাটাবে ঠিকই, রান্না করাবে ঠিকই, কিন্তু মহিলাকে কিছু খেতে দিবে না, শ্বশুরকে কিছু খেতে দিবে না, তাদের জন্য একটাকে ইনভেস্ট করবে না, কিন্তু তাদেরটাই খাবে, তাদেরটাই পড়বে। বাচ্চাও লালন পালন করাবে, কিন্তু তাদেরকে কিছু দিবে না। এই হচ্ছে সাকিবের মতো অপদার্থ সন্তান, 5টা কুকুর, আর তানজিলের মতো অপদার্থ বউ। ঠিক আছে? শাশুড়িকে খাটাবে ঠিকই, কিছু খেতে দিবে না, তাদের জন্য কোনো ইনভেস্ট করবে না। সেটা খুবই নোংরা লেগেছে আমার কাছে। এতটুকু একটু কলিজা, এটা মহিলা ভিজিয়েছে পুরোটা রান্না করার জন্য, সেটাও রান্না করতে দিবে না। তাকে প্রতিনিয়ত অল্প অল্প করে রান্না করে দিতে হবে তানজিলকে, এবং টাটকা রান্না করতে হবে। একবারে রান্না করে ফ্রিজে রেখেও খেতে দেওয়া যাবে না। এগুলো তো কষ্ট দেবে একটা মানুষকে, জুলুম করা। তানজিল এটার ভোগ ভোগবে, খুব ভালো মতো ভুগবে দর্শক, এটা অপেক্ষা করুন। সাকিবও ভুগবে, এগুলোর হিসাব প্রকৃতিই নিয়ে নিবে সময়ের সাথে সাথে। সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে 4টা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট দিন অবশ্যই নতুন কোনো ভিডিওতে আরও দুর্দান্ত কিছু নিয়ে আসবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।